খরচ করে EB3 ভিসায় আমেরিকায় এসেছেন, এখন কোম্পানি নেই, এটি তো তার দোষ নেই, এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তি কি করবেন? আমি জানি না EB3 নিয়ে কিভাবে এসছেন, মানে যদি গ্রিন কার্ড নিয়ে এসে থাকেন হুম তাহলে ওনার গ্রিন কার্ড আছে, কোম্পানি নেই, ওটা ওনার দোষ না, এগুলো একটা কথা। কিন্তু নর্মালি জেনে রাখবেন, পিটিশনার, হ্যাঁ, এই যে কোম্পানি নেই তারা হচ্ছে পিটিশনার, পিটিশনার ডাইজ, পিটিশন ডাইজ। যদি যেমন কেউ একজন কারো ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলো, নর্মাল রুল, হ্যাঁ, ভদ্রলোক কোনো কারণে মারা গেলেন বা কোনো এক সময় মারা গেলেন এবং এর মধ্যে তার গ্রিন কার্ড হয় না, নর্মাল রুল হচ্ছে ওই গ্রিন কার্ড শেষ। তারপরে রিসেন্টলি, একেবারে রিসেন্টলি না, বেশ কয়েক বছর ধরে, অনেক বেশ কিছুদিন ধরে একটা আইন হয়েছে, সাবস্টিটিউশন অফ স্পন্সরশিপ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট। এটা রিভোকড হয়ে গেল, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এটা রিভোকড হয়ে যায়, হ্যাঁ। আর যদি তখনও অ্যাপ্রুভ হয় না তাহলে তো ডিনাইড হয়ে যাবে। ঠিক তেমনি এই যে EB3 যে পিটিশনার, সেটা যদি না থাকে আপনার পিটিশনও শেষ হয়ে যায়, হ্যাঁ। আপনি হয়তো চলে আসছেন ইভেন গ্রিন কার্ড নিয়ে, তারা জিজ্ঞেস করেনি, আপনি কিছু বলেন নাই, কিন্তু পরে যখন আবার আপনি সিটিজেনশিপে বা অন্য কোনো ব্যাপারে যখন যাবেন, তখন যখন দেখবে যদি এটা আপনি গ্রিন কার্ড পাওয়ার আগে আপনার সে পিটিশনার মানে কি বলবো শেষ হয়ে গেছে, মানে আর নাই ইন এক্সিস্টেন্স, তাহলে তো ডেফিনেটলি সমস্যা হবে। কিন্তু যদি আসার পরে আপনি ইভেন কয়েকদিন কাজ করার পরেও আপনি যদি চলে যান, যেটা আগে যেটা হতো যে যে আপনি স্পন্সর করেছে কেউ, সরি, আপনার স্পন্সরশিপ হয়েছে, আপনার গ্রিন কার্ড হয়েছে, কিন্তু আপনি অল্প কিছুদিন কাজ করে চলে গেলেন, কথাটা ছিল আপনি পার্মানেন্টলি ফুল টাইম কাজ করবেন ওখানে, কিন্তু ওইটার কোনো সীমা নাই যে কতদিনের মধ্যে আপনাকে চলে যেতে হবে, হ্যাঁ। তারাও ফায়ার করে দিতে পারে, আপনিও চলে আসতে পারবেন, ইত্যাদি হতে পারে। কিন্তু নর্মালি ব্যাপারটা হচ্ছে আপনি এখানে যখন এসে পৌঁছাবেন দেশ থেকে, তখন আপনার গ্রিন কার্ডটা হয়, তার আগ পর্যন্ত আপনার গ্রিন কার্ড হয়নি। তো এর মধ্যে যদি পিটিশনার মারা যায় বা এই যে কোম্পানি সোকল মারা গেল, তাহলে আপনার গ্রিন কার্ড হয়নি বলে বিবেচিত হবে, যদিও ওরা গ্রিন কার্ড সোকল দিয়ে দিয়েছে, স্ট্যাম্প দিয়েছে এটসেট্রা, এবং এখনো তো জানলো না, আপনি বলেন নাই। কিন্তু যখন সে সিটিজেনশিপের সময় যাবেন, তখন যখন এই জিনিসগুলো আবার দেখবে, তখন হয়তো ডিটারমিনেশন হবে আপনার গ্রিন কার্ড পাওয়াটাই ঠিক হয় নাই, তখন আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে যাবেন। ইয়েস। তো সেখানেও কিছু এক্সেপশন আছে, যেমন এক ভদ্রলোক এরকম বিয়ে করেছেন, হ্যাঁ, ইন্ডিয়া থেকে ওই মহিলা আসছেনও, কিন্তু আসার কিছু না আগে ওই ভদ্রলোক মারা যায়। তো উনিও বলেন নাই, ওনাকেও জিজ্ঞেস করেন নাই, উনি গ্রিন কার্ড নিয়ে চলে আসছে। যখন এখন সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে গেছে, মানে অ্যাপ্লিকেশন করেছেন, হ্যাঁ, ওখানে তো দিতে হয়েছে যে হাজবেন্ড মারা গেছে, মানে কি হয়েছে ওটা, কবে মারা গেছে, তখন দেখা যায় যে উনি গ্রিন কার্ড পাওয়ার আগে মারা গেছে, ফলে ওনার গ্রিন কার্ড হয়নি। তো এই হচ্ছে ব্যাপারে, এরকমের হতে পারে। তো সেটা যদি আগেই কোম্পানি ওটা কি বলে, যেটা মানে আমি জানি না যে উনি জানেন কিনা, এ ধরনের বহুই এরকম ঘটে, যেখানে হয়তো কেউ ব্যবস্থা করে দিয়েছে কিন্তু ওইটার কোনো খবর টবর নাই, কাগজপত্র করিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি নট ইন এক্সিস্টেন্স। তো সেগুলো পরে গিয়ে সমস্যা হতে পারে। তো এই হচ্ছে সংক্ষেপ উত্তর আর কি। আয়শা প্রশ্ন করেছেন, তার গ্রিন কার্ড এবং 2016 সাল থেকে তিনি গ্রিন কার্ডটি পেয়েছেন। তিনি আমেরিকায় আসেন এবং 1 মাস করে থাকেন, এখন তিনি চাচ্ছেন সিটিজেনশিপের জন্য আবেদন করতে, কোনো ধরনের সমস্যা হবে কিনা? ডেফিনেটলি সমস্যা হবে, সরি বলুন, আপনি না আর না কিছু না, আপনি বলছেন। বলুন। এবং তার আরেকটি সম্পর্ক প্রশ্ন হচ্ছে, তার 2026 সালে রিনিউ করতে হবে গ্রিন কার্ডটি, যেহেতু 2016 সালে তিনি পেয়েছেন। হ্যাঁ, সিটিজেনশিপ করতে গেলে উনি জানেন এগুলা, কি যেন বলে যে এরকমের অর্ধেকটা সময় এখানে ফিজিক্যালি থাকতে হবে, তো সেটাও না হওয়া পর্যন্ত তো হবে না। আরেকটা নিয়ে হচ্ছে কোনোবার যদি উনি 6 মাসের বেশি বাইরে থাকে, তাহলে ওনার এই ব্রেকটা হয়ে যায়, তারপরে ওনার 4 বছর 1 দিন পরে তারপরে আবার উনি অ্যাপ্লাই করার, মানে সেখান থেকে 4 বছর 1 দিন পরে অ্যাপ্লাই করার চিন্তা করতে পারেন। তো
তো সুতরাং এখানে ওনার আর 1 মাস ধরে থাকেন, উনি যে নেক্সট টাইম আমি জানি না এখন কোথায় আছেন, যদি বাইরে থাকেন উনি আসার সময় জেনে শুনে আসবেন যে কিছু একটা হতে পারে ওনার, যে আপনি এখানে থাকেন না, সোজা কথা। আপনার এখানে পার্মানেন্ট রেসিডেন্স রাখার কোনো ইচ্ছা নাই, ওনাকে যদি ডিপোর্টেশন প্রসিডিংস না হয় কোনোই আমি অবাক হব না আর কি, এগুলো কথা, যেহেতু উনি এখানে থাকেন না। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তার হচ্ছে ফ্যামিলির কাগজপত্র মানে হচ্ছে ভাই বোনের আবেদনে তার আবেদনটি করা হয়েছে, একটু জানতে চাচ্ছেন এখন ফ্যামিলি ভিসায় কোন সালটি চলছে, অ্যাক্টিভ কোন সাল? এগুলা আমি প্রশ্ন উত্তর দিতে চাই না, আমি জানি, কিন্তু যেহেতু আপনার প্রোগ্রামটা হচ্ছে এই যে মানে তথ্যমূলক এটসেট্রা, আমি যেটা করতে চাই, কারণ এই প্রশ্ন একজনের না, হাজার হাজার লোকের। সুতরাং আপনারা যেটা করবেন যে একটা সাইটে যাবেন, এখন মোটামুটি কম্পিউটার অনলাইন এগুলা অ্যাক্সেসিবল, মানুষজন জানে, visabulletin.gov, ভিসা, ভি লাইক ভিক্টর, ভিসা, বুলেটিন একই সাথে শব্দটা, হ্যাঁ, GOV লাইক ভিক্টর। এখানে গেলে আপনি ধরেন এখন সেপ্টেম্বর 2025 কি চলতেছে, এবং এই যে ভাই বোনের কেস, এগুলো হচ্ছে 4th ক্যাটাগরি, F4, F as in Frank -4। আই হোপ এই আমি এক সেন্টেন্সে বলে দিতে পারতাম, ওটার থেকে আমি এই যে বুঝাচ্ছি, এটাতে আরো বেশি মানুষের উপকার হবে। আপনারা মাঝে মাঝে এখানে যাবেন এবং দেখবেন এখানে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে যে সমস্ত কাগজপত্র অ্যাপ্লিকেশন সব শেষ হয়ে গেছে, এখন ইন্টারভিউর জন্য ওয়েট করছে, সেটার একটা গ্রুপ। আর একটা হচ্ছে যে কখন আপনি এই যে 325 টাকা 120 টাকা দিয়ে ন্যাশনাল ভিসা সেন্টার, কারণ আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে ইউএসসিআইএস এর বেশ আগে, ইট ডাজন্ট ম্যাটার, ইভেন একটা চিঠিও আছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, আপনার কেস নাম্বার ইনভয়েস নাম্বার দেওয়া আছে, যখন ওখানে ঢুকলেন টাকা দিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ওইটা কারেন্ট হয়নি এখনো, এখন কারেন্ট হয়েছে, ওটাও দিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সব ওইখানে জানতে পারবেন যে কোন ডেটেরটা এখন আছে, এবং এটা চেঞ্জ হয়। সুতরাং এখন আমি বললাম 2 দিন পরে এটা অন্য একটা হবে, তখন দোষ হবে কি উকিল কিছু জানে না এগুলো। তো ফলে আর কেন আমাকে এইটার জন্য, এই ছোট একটা ব্যাপারের জন্য আপনি এখানে যাবেন, নিজের উপরে দখল রাখেন, হ্যাঁ, যে এখানে গেলে আপনি জানতে পারবেন যে কতদিন লাগতেছে। আবারও বলতেছে visabulletin.gov, এটাতে গেলে আপনি এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, একটা বিভিন্ন চার্ট আছে, এবং আপনি কোনটা দেখবেন, F as in Frank -4, সঞ্চালক ম্যাডাম হাসতেছে, আবার বোধহয় পছন্দ হচ্ছে না আমার কথা। আপনি যদি না জানেন, না তাহলে তো আমার সুবিধা, মানুষজন আসবে, পয়সা কড়ি দিবে, আর এই জিনিসগুলো জানেন, তারপরে